হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ফিল্ম ফাইলসের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা অসাধারণ একটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হচ্ছি। আজকে থাকছে 2018 সালের মুক্তি পাওয়া স্ত্রী মুভির পার্ট 2 অর্থাৎ স্ত্রী 2 মুভিটির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই একটি মেয়ের ভাস্কর্য দেখানো হয়, যার পাশেই লেখা ছিল স্ত্রী আমাদের রক্ষা করো। স্ত্রী ভূত এই লেখা পরেই চলে যায়, কিন্তু দেখা যায় রাতের বেলা একটি মেয়ের উপর মাথা কাটা একটি ভূত আক্রমণ করে এবং একটি পোর্টাল ওপেন করে তাকে নিয়ে তার রাজ্যে চলে যায়। তার পরের দিন দেখা যায় রুদ্র নামের এক ব্যক্তির কাছে একটি চিঠি এসেছে, কিন্তু সে ভেবেছিল তার নামে কোনো প্রেমপত্র এসেছে, তবে চিঠি খুলে সে অন্য কিছুই দেখতে পায়। এর পরের সিন শিফট হয় ভিকির কাছে। ভিকি দেখে শ্রদ্ধা তাকে ডাক দেয়, সে ভাবে এটা তার কল্পনা। পরে আবার যখন শ্রদ্ধা তাকে ডাকে তখন সে তার কাছে যায় এবং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ রুদ্র সাহেব তাকে চর মেরে তার কল্পনা ভেঙে দেয় আর বলে, চর না মারলে আজকে তুই আমাকে কিস করে ছাড়তি। রুদ্র তাকে সেই চিঠিটা দেখায়। চিঠির ভিতর চান্দির পুরাণীর বিবরণ লেখা রয়েছে, কিন্তু তারা তো এটা আগে থেকেই জানতো। এবার রুদ্র তাকে আরেকটি কাগজ দেখায়, যেটা তারা চিঠির সাথেই পেয়েছিল। এতে লেখা ছিল সে আসছে। তারা দুজনেই বুঝে উঠতে পারে না কে আসছে। এরপরে দেখা যায় ভিকির বাবা তাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে, কিন্তু সে বিয়ে করতে রাজি হচ্ছে না, কারণ সে মনে মনে এখনো শ্রদ্ধার অপেক্ষায় আছে। এই শ্রদ্ধায় ভিকির গ্রাম থেকে স্ত্রীভূতকে তাড়াতে সাহায্য করেছিল, আর তখন থেকেই ভিকির সাথে শ্রদ্ধার পরিচয়। তবে স্ত্রীভূত যাওয়ার পর থেকে কখনো আর শ্রদ্ধাকে দেখা যায়নি। এর পরের সিনে দেখানো হয় ভিকির বন্ধু বিট্টু পিঙ্কি নামের একটা মেয়েকে পছন্দ করত। পিঙ্কির আবার ঘুমের সমস্যা ছিল, তাই সে প্রায় সময় ঘুমের আগে বিট্টুর গলায় গান শুনতে পছন্দ করত। পিঙ্কিকে ঘুম পাড়িয়ে বিট্টু ভিকির সাথে দেখা করে, আর তখনই দেখা যায় পিঙ্কির ঘরে সেই মাথা কাটা ভূত ঢুকে পড়েছে। পিঙ্কি খুব ভয় পেয়ে যায়। এরপর সে পাশে তাকাতেই সেই মাথা কাটা ভূতটি দেখতে পায়। পিঙ্কি ভয়ে দৌড়ে গিয়ে অষ্টমে লুকায়, কিন্তু সেই মাথা কাটা ভূতটি তার পিছু নিয়ে অষ্টমের দরজায় শব্দ করতে থাকে। পিঙ্কির শব্দ শুনে বিট্টু দৌড়ে আসে। তারা এসে দেখে পুরো ঘর এলোমেলো, আর ঘরের দেয়ালটাও ভাঙা। পুরো এলাকার লোকজন পিঙ্কিকে খুঁজতে থাকে। রাস্তায় রুদ্র সাহেব পায়ের ছাপ দেখে তাদের বলে এটা হয়তো কোনো দানবের পায়ের ছাপ, আর সেই বোধহয় পিঙ্কিকে নিয়ে গেছে। তখন পাশে বসে থাকা একটি লোক জানায় মাথা কাটা ভূত পিঙ্কিকে নিয়ে গেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস না করতে চাইলে সে সবাইকে পিঙ্কির পায়ের মোজা দেখায়, যার ফলে সবাই তার কথা বিশ্বাস করে। গ্রামের সবাই এ বিষয় নিয়ে কথা বলতে থাকে। এ সময় ভিকি লক্ষ্য করে তাদের পিছনের রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ভিকি তার পিছু করতে করতে সেই পুরনো ভাঙা বাড়িতে প্রবেশ করে। একসময় সে ভাবে হয়তো সেই পুরনো স্ত্রীভূত আবার জেগে উঠেছে, আর এবার সে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তাই সে স্ত্রীভূতের কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই দেখা যায় সেখানে শ্রদ্ধা এসেছে, কিন্তু ভিকি এবারও শ্রদ্ধাকে কল্পনা ভাবে। তাই সে ভাবে তার পরিচিত কেউ এসেছে। এটা ভেবে সে কল্পনা ভাঙতে চর মারতে বলে। ধুম করে এক চর মেরে দেয় তার গালে। তবে প্রেমিকার মার তো, তাই সে এবার ব্যথা পায় না, উল্টা খুশিতে নাচতে থাকে। ভিকি তাকে পেয়েই মনের কথা বলতে থাকে, তবে শ্রদ্ধা তাকে থামিয়ে দেয়, বলে এসব কথা পরে বলা যাবে, এখন জরুরি কথায় আসা যাক। সে বলে এতদিন গ্রামে যতগুলো মেয়ে গায়েব হয়েছে তাদের ব্যাপারে সে জানে। ভিকি জিজ্ঞেস করে কে তাদের নিয়ে যায়। শ্রদ্ধা বলে ইনি সেই ব্যক্তি যিনি স্ত্রীকে মারার পর স্ত্রী ভূত হয়ে গেছিল, তাই গ্রাম থেকে যখন স্ত্রীভূত চলে যায় তখন সেই ব্যক্তি আসে এখানে। ভিকি এসব কথা শুনে রুদ্র সাহেবের কাছে এসে চিঠির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ এখন মাথা কাটা ভূতের রহস্য বের করার একমাত্র মাধ্যম এই চিঠি। সে জানায় স্ত্রীকে মেরে ফেলেছিল চন্দ্রবান, যার শরীর ছিল দানবের মতো। সে খুব অহংকারী ব্যক্তি ছিল আর প্রচুর শিশিও পান করত। এই চন্দ্রবান এক কাপলকে জ্বলন্ত পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর পর স্ত্রী ভূত হয়ে এসে চন্দ্রবান ও তার সহকর্মীদের গলা কেটে মাটির ভিতর পুঁতে রাখে। বিট্টু বলে এসব তুমি কিভাবে জানো? ভিকি বলে ও চলে এসেছে আর ওই আমাকে বলেছে। বিট্টু বলে সব যখন বলেছে তাহলে তার পিঙ্কি কই তা বলেনি কেন? ভিকি বলে ইস, জিজ্ঞেস করতে আমার মনেই ছিল না, তবে পরের বার দেখা হলে অবশ্যই জিজ্ঞেস করব। এসব বলে সে কল্পনায় শ্রদ্ধাকে দেখতে পায়। হঠাৎ সে দেখে শ্রদ্ধা ভূত হয়ে তার আঙুলে কামড় দেয়। ভিকি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। চোখ খুলেই কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারে সে আবারও কল্পনা করেছিল। বিট্টু বলে এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর তোকে পাগলাগারোতে দেখতে পাবো। ভিকি জানায় এগুলো কল্পনা নয়, সত্যি। আর মাথা কাটা ভূতকে শেষ করতে পারবে একমাত্র স্ত্রীভূত, কিন্তু স্ত্রী তো চলে গিয়েছে, তাকে কিভাবে আনা যায়? ভিকি জানায় একজনের সাহায্যে আমরা স্ত্রীকে ডাকতে পারবো। এর পরের সিনে দেখানো হয় ভিকি আর বিট্টু মিলে তাদের বন্ধু জয়নাথের বাড়িতে যায়। এরপর বলে কত ফোন দিয়েছি তোকে, তুই কল রিসিভ করিস না কেন? তুই পারবি একমাত্র তাকে ফিরিয়ে আনতে। জয়নাথ বলে কাকে, কার কথা বলছিস তোরা? এর মধ্যেই ঘরের ভিতর আওয়াজ হয়। তারা ভাবে হয়তো কোনো মেয়ে লুকিয়ে আছে ঘরের মধ্যে। সহজ সরল জয়নাথ শহরে এসে এতটা চালাক হয়ে গেছে, এটা বলে তারা হাসাহাসি করতে থাকে। তারা বলে চল আমরা গিয়ে ভাবিকে দেখে আসি। কিন্তু রুমে গিয়ে দেখে সেখানে একটা নেকড়ে দাঁড়িয়ে আছে। দুই বন্ধু ভাবিকে দেখে ভয় শেষ। নেকড়ে সেখান থেকে চলে যায়। জয়নাথ বলে দেখলি, তোদের জন্যই ও চলে গেল।
বিট্টু বলে তোকে স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। জয়নাথ বলে তোরা কি পাগল হয়ে গেছিস, এটা কিছুতেই সম্ভব না। এটা দেখি ভিকি বুদ্ধি খাটিয়ে বলে আরে তোকে স্ত্রীকে আনতে হবে না, শুধু আনার নাটক করতে হবে। এটা শুনে জয়নাথ রাজি হয় এবং ভিকি ও বিট্টুর সাথে গ্রামে চলে আসে জয়নাথ। জয়নাথের মা তাকে দেখে খুশি হয়, তবে ভাবে জয়নাথ হঠাৎ কেন গ্রামে এলো। সে বলে ভিকি আর বিট্টু তাকে নিয়ে এসেছে। এটা শুনে জয়নাথের মা তাদের তাড়া করতে থাকে আর তারা সেখান থেকে পালিয়ে যায়। সারাদিন 3 বন্ধু মিলে অনেক মজা করে। রাতের বেলা তারা রুদ্র সাহেবের বাড়িতে যায়। জয়নাথ তাকে জিজ্ঞেস করে নাটকের অভিনয় কখন করব। এটা শুনে রুদ্র সাহেব অবাক। এরপর ভিকি তাকে সব খুলে বলে। এটা শুনে জয়নাথ বলে মাথা কাটা ভূত থাকতেই পারে, তবে বিট্টুর গার্লফ্রেন্ডও আছে, এটাও কেমনে সম্ভব। অনেক কষ্টে তারা জয়নাথকে রাজি করায় এবং সকলে সেই পুরনো ভাঙা বাড়িতে যায়। সকলে স্ত্রীকে খুঁজতে খুঁজতে স্ত্রীর সেই মূর্তির কাছে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই জয়নাথকে কেউ একজন টেনে নিয়ে যায়। পিছনে ঘুরতেই সকলে জয়নাথকে দেখতে পায় দেয়ালের সাথে ঝুলে আছে। সবাই তাকে চিৎকার করে নামানোর চেষ্টা করছে। পরক্ষণেই জয়নাথ উপর থেকে ধপাস করে পড়ে যায়। রুদ্র সাহেব তাকে চেক করে বলে জয়নাথ আর নেই। দুই বন্ধু কান্নায় ভেঙে পড়ে। হঠাৎই জয়নাথ শোয়া থেকে উঠে বসে আর চিৎকার করে পালাতে থাকে। ভিকি তাকে জড়িয়ে ধরে বলে তুই বেঁচে আছিস। জয়নাথ বলে এসব কথা বলার এখন সময় না, ও আসছে। পরের দিন এলাকার সবাই মিলে আলোচনা সভা বসায়। তারা বলে ভূতকে আটকানোর জন্য আমরা দেয়ালে লাগতাম ওই স্ত্রী কালেশো, তাহলে মাথা কাটা ভূতের জন্য কি লিখবো ওই পুরুষ কালেশো। এটা শুনে রুদ্র সাহেব বলে স্ত্রী ভূত তো পড়াশোনা জানতো, মাথা কাটা ভূত পড়ালেখা জানে না। তবে একটা জিনিস খেয়াল করছেন, এখন পর্যন্ত সে যে সকল মেয়েদের তুলে নিয়ে গেছে তারা সবাই মডার্ন। তাই গ্রামের সব মহিলা এই বিষয়ে অ্যালার্ট হয়ে যায়। তারা ভিকিকে রিকোয়েস্ট করে সে যেভাবে স্ত্রীকে তাড়িয়েছে একইভাবে যেন মাথা কাটা ভূতকেও তাড়িয়ে দেয়। ভিকি এক পর্যায়ে না চাইতেও রাজি হয়ে যায়। ওইদিকে শ্রদ্ধাও তাকে মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে বলে। ভিকি বলে আমি কিভাবে ওর সাথে লড়বো যেখানে তুমিই পারো না ওর সাথে। শ্রদ্ধা তখন তার হাতে একটা অস্ত্র তুলে দিয়ে বলে এটা দিয়ে তুমি মাথা কাটা ভূতের মাথায় আঘাত করবে। তুমি যখন স্ত্রীকে তাড়াতে পেরেছো তুমি একেও তাড়াতে পারবে। এরপর তারা প্ল্যান করে কিভাবে মাথা কাটা ভূতকে হারানো যায়। তারা প্ল্যান করে এক অনুষ্ঠানের দিন তারা মাথা কাটা ভূতকে ফাঁদে ফেলবে। তখন রুদ্র সাহেব বলে তার একজন পরিচিত লোক আছে, তারা নাচের ফাংশন অনুষ্ঠিত করবে, হয়তো মাথা কাটা ভূত সেখানে আসলেও আসতে পারে। এরপর তারা সেই নর্তকীর কাছে যায়, তার নাম ছিল সোহা। তাকে দেখে তো সবার পুরো হুশই উড়ে যায়। রুদ্র সাহেব তার কাছে সাহায্য চাইলে সে বলে জীবন যদি চাও তাও দিতে রাজি। তখন রুদ্র তাকে গ্রামের একটি ফাংশনে নাচার কথা বলে। সোহা বলে সত্যি সত্যি জীবন চেয়ে বসলে, কারণ মাথা কাটা ভূতের কথা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। তবে সোহা রুদ্রর কথায় রাজি হয়ে যায়। এরপর এলাকায় নাচের অনুষ্ঠান বসে, কিন্তু সেই অনুষ্ঠানে শ্রদ্ধা উপস্থিত ছিল না। রুদ্র সাহেব জয়নাথকে বলে চেষ্টা করে দেখো তো মাথা কাটা ভূত আসে কিনা। সে চোখ বন্ধ করেই বুঝে যায় মাথা কাটা ভূত আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছে। এর মধ্যেই লাইট চলে যায়। ভিকি সবাইকে বলে সোহাকে চারদিক থেকে ঘিরে ফেলতে এবং সে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে ভূতের শরীর এসেছিল, তবে মাথা ছিল না। তাই সে ভূতকে জিজ্ঞেস করে তোমার মাথা কই, চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ভিকি তার উপর আক্রমণ করতে গেলেই মাথা কাটা ভূত তার মাথা বের করে ভিকিকে আক্রমণ করে দেয়। এরই সাথে সে সবাইকে তার মায়ায় বশ করে নেয়, যার ফলে সবাই সোহার সামনে থেকে সরে যায়। সোহাকে নিয়ে মাথা কাটা ভূতটি চলে যায়। রুদ্র সাহেব দূর থেকে সব দেখছিল। অবশেষে সে জ্ঞান হারায়। জয়নাথ ভিকির সামনে আসলে ভিকি বলে মাথা কাটা ভূত আমার সামনে আসলে চোখটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় সকল পুরুষরা এক হয়ে কোথায় যেন যাচ্ছে। জয়নাথ ও ভিকি বিট্টুকে বলে তোমার কি হয়েছে। সে বলে আমার চোখ খুলে গিয়েছে। তারা বলে তোমার চোখ বদলে গিয়েছে। এটা শুনে বিট্টু বলে তবে তোমরাও বদলে যাও। রাতের বেলা ভিকির কাছে শ্রদ্ধা আসে। সে তাকে কালকে না আসার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে সে মাথা কাটা ভূতের এরিয়ায় ঢুকতে চেয়েছিল, তবে সে ঢুকতে পারেনি। তাকে বিশ্বাস করতে বলে। ভিকি বলে কিভাবে বিশ্বাস করি বলো, আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তুমি আমার ব্যাপারে A to Z সব জানো। শ্রদ্ধা বলে আমার পরিচয় দিলে সেটা তুমি মেনে নিতে পারবে না। এর মধ্যেই রুদ্র সাহেব আর জয়নাথ আসে। যেহেতু তারা চিঠির মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছে, তাই তারা চিঠি পাঠানোর লোকেশনে যেতে চায়। সেখানে গিয়ে তারা অক্ষয় কুমারকে দেখতে পায়। তার সাথে কথা বলে জানতে পারে মাথা কাটা ভূতকে মারতে হলে তার রাজ্যে গিয়ে মারতে হবে, কিন্তু তার রাজ্যে পুরুষ বা মহিলা কেউই ঢুকতে পারবে না। তখন শ্রদ্ধা বলে আমি আর ভিকি যাব। এরপর তারা মাথা কাটা ভূতকে মারার প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে দেখা যায় গ্রামের সব পুরুষরা নারীদের তালা মেরে কোথাও একটা যাচ্ছে। রাত হলে তারা মাথা কাটা ভূতকে ধরতে বেরোয়। পথে বিট্টু তাদের আটকালে, তারা তাকে বেঁধে রাখে। শ্রদ্ধা জানায় এই রাজ্যে ঢুকতে গেলে আমাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে। এরপর সে ভিকির শরীরে ঢুকে পড়ে এবং দুইজনে মিলেই ভূতের রাজ্যে প্রবেশ করে। এরপর শ্রদ্ধা শরীর থেকে বেরিয়ে এলে বলে তুমি মেয়েদের বাঁচাও, আমি মাথা কাটা ভূতকে দেখছি। ভিকি এতে রাজি হয় না। তখন শ্রদ্ধা তাকে বুঝায় মাথা কাটা ভূতের কাছে আমি স্ত্রী, তাই এদেরকে বাঁচাতে নিজেকে বলি দিতেই হবে। ভিকি সামনে এসে পিঙ্কি আর সোহাকেও দেখতে পায়। সে তাদের সাথে কথা বলতে চায়, তবে কোনো কাজ হয় না।
তখন সে দেখতে পায় তাদের মুখ থেকে কিছু একটা ম্যাজিক্যাল পাওয়ার বের হচ্ছে। শ্রদ্ধাকে ডেকে বলতে যাবে, তখন খেয়াল করে মাথা কাটা ভূত শ্রদ্ধার মুখ থেকেও একই পাওয়ার শুষে নিচ্ছে। তাই সে দৌড়ে গিয়ে ছুরি দিয়ে মাথা কাটা ভূতের মাথা কেটে ফেলে। সেভাবে খেলা হয়তো এবার শেষ, কিন্তু দেখা যায় আরো কয়েকটি মাথা বেরিয়ে এসেছে। তখন তারা দুজনেই একসাথে লড়াই করে, তবে কিছুতেই তারা পেরে উঠতেছিল না। তখন শ্রদ্ধা সেই তলোয়ারটা দেখতে পায় যেটা দিয়ে চন্দ্রবানের মাথা কাটা হয়েছিল। সে ভিকিকে বলে, এটা দিয়ে মাথা কাটতে পারলেই মাথা কাটা ভূত শেষ হবে। তখন সে তলোয়ার আনতে যায়। এ সময় শ্রদ্ধার উপর মাথা কাটা ভূত আক্রমণ করে। তখন সেখানে সেই নেকড়েটিও চলে আসে। এটি আর কেউ নয়, এটি ভারুন দাওয়ান ছিল। নেকড়েটি একে একে সবগুলো মাথাকে প্রতিহত করে ফেলে। ঠিক তখনই চন্দ্রবানের শরীর চলে আসে। তখন এদের মাঝে তুমুল যুদ্ধ লাগে। এক পর্যায়ে শ্রদ্ধার গলা চেপে ধরলে সে মা বলে চিৎকার করে। তখন স্ত্রী চলে আসে এবং মাথা কাটা ভূতের সাথে লড়াই করে। শ্রদ্ধা ভিকিকে বুঝায়, এই তলোয়ার তুমি ছাড়া কেউ আলাদা করতে পারবে না। এরপর ভিকি পাথর থেকে অস্ত্রটি আলাদা করে এবং স্ত্রীর হাতে দেয়। সে তাকে মেরে ফেলে। এরই সাথে সাথে গ্রামের সব মানুষ স্বাভাবিক হয়ে যায়। এরপর স্ত্রীকে শ্রদ্ধা বলে, মা তুমি এখান থেকে চলে যাও। এরপর সেখান থেকে সবাই একে একে বেরিয়ে আসে। পরের দিন শ্রদ্ধা তাকে জানায় স্ত্রী তার মা এবং সেও একটি আত্মা। সে তার মায়ের আত্মার মুক্তি দিতে এখানে এসেছিল। এসব শুনে ভিকি তাকে বলে, সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নিব, তুমি এখানে থেকে যাও। শ্রদ্ধা জানায় এটি সম্ভব না। একই সাথে সে তার কানে কানে তার আসল নামও বলে। অন্যদিকে দেখানো হয় অক্ষয়ের হাতে মাথা কাটা ভূতের শেষকৃত্য অনুষ্ঠানের ঘটি এসেছে। ঘটির মুখ খুলতেই সেটি অক্ষয়ের মুখে ঢুকে যায় এবং সেও একটি দানবের রূপে পরিণত হয়। অন্যদিকে দেখানো হয় নেকড়েও শ্রদ্ধার প্রেমে হাবুডুবু খায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।